জমি বিবাদকে ঘিরে উত্তেজনা বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাথরসন সর্দারটারিতে। জমি বিবাদকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাথরসন সর্দারটারি এলাকা। অভিযোগ ও পাল্টা দাবিকে ঘিরে আজ সকালে দুই পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, পাথরসন এলাকায় ২৯ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে। এলাকার একাংশের দাবি জমিটি কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অন্যদিকে জমির মালিক সহ কিছু স্থানীয় বাসিন্দার বক্তব্য, বহু বছর আগে সেখানে দু একটি কবর দেওয়া হলেও ১৯৮২ সালে ওই জমি আব্দুল রেজ্জাক সরকার নামে এক ব্যক্তি আইনগতভাবে ক্রয় করেন এবং তারপর থেকে সেখানে চাষাবাদ চলছে। এই বিরোধের প্রেক্ষিতে স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট আব্দুল জলিল সরকার ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে একটি পিটিশন দাখিল করেন। পিটিশনে তিনি দাবি করেন জমিটি সরকারি নথিতে কবরস্থান হিসেবে চিহ্নিত থাকলেও বর্তমানে তা কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে। অবিলম্বে জমিটি কবরস্থানের কাজে ব্যবহারের জন্য স্থানীয় মসজিদ কমিটিকে হস্তান্তরের আবেদন জানান তিনি। অভিযোগের তদন্তে আজ সকালে বিএলআরও দপ্তরের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে আসেন। তাদের সঙ্গে উপস্থিত ছিল সাহেবগঞ্জ থানার পুলিশ বাহিনী। ভূমি আধিকারিক জানান, জমিটির শ্রেণী সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গিয়েছিল। বর্তমান অবস্থান খতিয়ে দেখতেই তারা এলাকায় এসেছেন এবং তদন্ত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। পরবর্তী সিদ্ধান্ত সেখান থেকেই নেওয়া হবে। ভূমি আধিকারিক ও পুলিশের সামনে দুই পক্ষের মধ্যে প্রবল বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশের তৎপরতায় দ্রুত নিয়ন্ত্রণে আসে এলাকা। তবে আধিকারিকরা চলে যাওয়ার পর অভিযোগকারীর পক্ষ জমিটি কবরস্থান বলে দাবি করে ওই ২৯ শতক জমি বাঁশ দিয়ে চারদিক থেকে ঘিরে ফেলে। তাদের ঘোষণা, যতদিন না এই জমি বিবাদের চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে ততদিন সেখানে কোনো কৃষিকাজ হতে দেওয়া হবে না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। আসুন শুনে নিই অভিযোগকারী এবং জমির মালিক সহ সকলের বক্তব্য। এই জমিটা কি ছিল, কি জানেন? গোরস্থান ছিল। আচ্ছা, ওটা অনেক মরারও কেটেছিল। কিন্তু যারা আবাদ করছে তারা বলছেন যে এখানে গোরস্থান ছিল না। না, গোরস্থান ছিল। আমার বয়সে আমরা দেখলাম বহু মরা ওখানে রাখছে। আর এই কবরস্থান কোনো কোয়া চলে না, ছোট বাচ্চা থাকিয়ে ওখানে রাখছে। আপনার নাম? কবিজন বেবি, কবিজন বাবা। এখানেই বাড়ি? ওই তো বাড়ি, ওই তো মসজিদের পাশে। দেখছিলেন? আমি এখন 20 বছর মতো হবে। 20 বছর থেকে আর কবর দেওয়া হয় না? কবর দিবে দেয় না। আচ্ছা, আবাদ কবর দেয় না। পরে আর কি যার যেখানে পায় সব কিছু আমরা আর মাটি দিবে দেয় না আর কি। লোক আস্তে আস্তে পিছিয়ে যায়। যখন এই পাশে কাগজপত্র জলিল যখন মোটামুটি বিল করলো, তখন যারা গোরস্থান আসে তারাই গোরস্থান নিয়ে আর দাবি এটা। আর গোরস্থান কি বিক্রি হয় তো ভারতবর্ষে আসে। তারপর নিল কিভাবে তাহলে? তারপর পাশে জমি আছে ওদের, হাল ঢুকে আর আস্তে আস্তে বাড়ায়, আস্তে আস্তে নিয়ে। কি নাম আপনার? আবদার নিয়ে। আপনার এই জমি নিয়ে কি বিষয়, কি কি নিয়ে ঝামেলা? কিচ্ছু নাই, এটা জোর করিয়া দখল করতে চায়। মানে কি বলছেন তারা? তারা বলছে কবরস্থান হবে। আচ্ছা, কোনো কবরস্থান 82 সন থেকে কোনো কবরস্থান নাই। জমিটা কার নামে রেজিস্ট্রি আছে? আমার নামে। আচ্ছা, কাগজপত্র সব আপনার নামে? হ্যাঁ, সব আছে। আপনি কতদিন আগে জমিটি কিনেছিলেন? হ্যাঁ, জমিটা কতদিন আগে নেওয়া? 82 সনে। 82 সনের রেজিস্ট্রি আপনার নামে? হ্যাঁ, খতিয়ান সব আপনার কাছেই? সব আছে। আচ্ছা, সেটা কারা দাবি করছে যে কবরস্থান ছিল? জোর জুলুম, এটা বিরোধী দল। সমাজের থাকি কিছু দুষ্টিকারী লোক আছে। আপনার নাম? আব্দুল রেজ্জাক সরকার, বাড়ি? পাথরসন। এই যে আপনার জমিটা, এটা কোন এলাকায়? পাথরসন মৌজা। পাথরসন মৌজা, বামনহাট 1 নং গ্রাম পঞ্চায়েত। কি বিষয় আজকে এই ইনকোয়ারি? এনকোয়ারিটা ওই আবেদন একটা ছিল আব্দুল জলিল সরকারের, যেখানে একটা মানে জায়গাটা, মানে আমাদের কাছে যেটা দাবি ছিল যে এই জায়গাটা বর্তমানে কি অবস্থায় আছে এবং মানে কতদিন ধরে কি হিসাবে ব্যবহার হচ্ছে সেই বিষয়টা, এটাই দেখার জন্য আমরা এসেছিলাম। আচ্ছা, এখানে অনেকেই দাবি করছে কবরস্থান এবং কেউ দাবি করছে যে এটা অনেক আবাদি জমি। আমাদের দেখার বিষয় বর্তমানে জিনিসটা কি অবস্থায় আছে আর। আচ্ছা, দেখলে আমাদের দেখা, হ্যাঁ, আমরা সেটাই দেখলাম। ঠিক, বাকি যেটা দাবি আছে সেটা তো আধিকারিক স্তরের ব্যাপার। তা আমাদের শুধু ফিল্ডটা দেখার কাজ। ফিল্ড ভিজিটটা করলেন, ইনকোয়ারি রিপোর্ট আপনারা জমা দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। পাথরসন সর্দারটারি মসজিদের সেক্রেটারি। আমি যতটুকু জানি ছোটোবেলার থেকে এখানে অনেক কবর দেওয়া হতো। আমি তখন ছোট, ধরেন 14-15 বছর বয়স, তখন কিন্তু ওখানে মানে মাটি দেওয়া হতো, এটা আমি জানি, কারণ এখানেই আমার জন্ম। এটা আমি পুনরায় আবার এই কবরস্থান ফিরে চাই। এখানে প্রচুর লোক আছে
যার মানে মাটি দেওয়ার মতন জায়গা নেই, হয়তো কলের পাড়ে দেয় বা আঙ্গিনায় দেয় বা ওই ঘরের সাইন্সাতে দেয়। আমি চাই যে প্রায় 35% লোকের এই রকম অবস্থা, সংকীর্ণ জায়গা, কবরস্থান ওটা পুনরুদ্ধার হোক, এটা আমি চাই। আপনার নাম? আমার নাম ওয়াজেদ আলী, আমি সেক্রেটারি মসজিদ পাথরসন সর্দারটারি কমিটির মসজিদ কমিটির সেক্রেটারি। ছিল কি ছিল না প্রশ্ন করুন। বলেন আজকের এই যে জমি নিয়ে ঝামেলাটা কি, আপনার কি মতামত? ওখানে কবরস্থান ছিল, আমার বিয়ের পর আমি দেখলাম কয়েকজনকে মাটি দেওয়ার। আচ্ছা, কিন্তু যাদের জমি তারা বলছেন যে এটা কৃষিকাজেই ব্যবহৃত হচ্ছে 82 সন থেকে। তারপর তো বন্ধ করছে, তারপর তো 44 ঘরের বছর দরজা ঢাজা মাটি দিচ্ছে। আচ্ছা, তো এতদিন আপনাদের কবর কোথায় দেওয়া হতো? মানে ওই যার যার এইরকম ঘরের সাথে ওরা যার যার জায়গায় তারা হ্যাঁ সেভাবে। আনাচে দিছি। আচ্ছা, আপনি কতদিন আগে দেখেছিলেন যে ওখানে কবর দেওয়া হয়েছিল? ওরা কত সন বাংলার বোধ হয় 1900 না, কতদিন আগে মোটামুটি আনুমানিক? মানে 30, 35, 40 এরকম একটা বলে দাও সংখ্যা। ওই রকম 40। মানে 40 বছর আগে কবর দেওয়া হতো, তারপর থেকেই বন্ধ হয়েছে। ঠিক আছে, এখন কি চাচ্ছেন? এখন কি চাও? কবরস্থান হোক। এমন হোক, তাহলে আমরা কোথায় যাবো? আমরা আপনার নাম? জাহানারা সরকার। জাহানারা সরকার। শোনেন, এই যে যেটা গোরস্থান সম্পর্কিত জমি, কি বলবেন এই বিষয়টা নিয়ে? এটা আজ থেকে প্রায় বহুত দিন আগে, সেই 82 সনের ঘটনা। আমার জন্ম 70-এ। আমাদের বোধ জ্ঞান হওয়ার পর থেকে আমরা কোনো দিন দেখিনি ওখানে কবর হয়। শুনেছি একজন এই মহিলার নাকি প্রথমেই হয়েছিল কবর, তারপরের থেকে সেটা ওই 50-60 বছর আগের ঘটনা। তারপরের থেকে এই জমি চাষাবাদ হয়। রেজ্জাক সরকার বা সেরাজুল সরকার, এদের এই দলিলভুক্ত জমি, এরা চাষাবাদ করে। এরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটাকে কীভাবে বেআইনিভাবে দখল করা যায় সেই মানে চেষ্টায় এরা মাতোয়ারা, কিন্তু এটা কোনো দিনও সফল হবে না। জমি কাগজ দলিল যার, জমি তার। ওখান থেকে যেটা ওদের অভিযোগ যে 20 বছর আগেও সেখানে কবর দেওয়া হয়েছিল, এবং তারপর থেকে যে জমির মালিক আছে তারাই সেই মসজিদ কমিটিতে ছিল, তারাই সব কিছু, যার জন্যই জমিটাকে আর ওই বিষয়ে ব্যবহার করতে না দিয়ে এটাতে চাষাবাদ শুরু করা হয়। কিন্তু যেহেতু এখন তাদের মসজিদ কমিটি পরিবর্তন হয়েছে, সেহেতু তাদের আবার দাবিটা যে আমাদের রশিদ মিয়ার এই জমি তার মা, রশিদ মিয়া বিক্রি করে তার মা সেই জমি রেজিস্ট্রারি তার রশিদ মিয়ার মার কাছ থেকে কিনে নেয় সেরাজুল বাবলু সরকাররা, মানে রেজ্জাক সরকাররা। তো সেই সময় যদি ওরা কিনে না নিয়ে কোনো ওই সুব্রত বর্মন কিন্তু সেই জায়গায় কিন্তু এই মানে দাবি খাটতো না। তো আজকে 20 বছর আগে যে কবরস্থানের কথা, মানে কবর হয়েছিল এখানে, এটি মিথ্যা কথা। আরেকটা যেটা তাদের অভিযোগ যে কিভাবে শ্রেণী পরিবর্তন হলো, মানে শ্রেণীতে সেটা গোরস্থান হিসেবে উল্লেখ করা ছিল, কী হিসেবে শ্রেণী পরিবর্তন হলো, বা যদি শ্রেণী পরিবর্তন না করে ডাইরেক্ট বিক্রি করা হয় সেক্ষেত্রে কোন আইনের বলে তারা কিনে নিল, কারণ গোরস্থানের কোনো জমি কেনা বেচা হয় না। গোরস্থান আদৌ ছিল না, তো কেনা বেচাটাই স্বাভাবিক। গোরস্থান কোনোদিনও ছিল না। আচ্ছা, আপনার নাম? মোস্তফা হোসেন, পাথরসন, বামুনহাট, কুচবিহার। আপনার অভিযোগটা কি বিষয়ে? অভিযোগ অ্যাকচুয়ালি এখানটা তো আমাদের সিএস এবং আরএস খতিয়ান, সিএস 230 নম্বরে, আরএস খতিয়ান 1478 নম্বর। এই ক্ষতিগুলি স্পষ্ট লেখা একদম, এটা কবরস্থান সাধারণ ব্যবহার, যে এটা 29 শতক জমি। এবার দীর্ঘদিন ধরে কবর দেওয়া হয়েছিল এখানে। আমার লিস্টের মধ্যেই আছে অন্তত 16 থেকে 17 জন নাম আছে, যেটা আপনার বললেন যেটা। এবং কী হয়, একটা সময় কী হয়, এরা সমাজটা তো যেটা সিরাজুল সরকার, বাবলু সরকার, ঠিক আছে, ওরা যোদ্ধার ছিল, তারপরে সমাজ ব্যবস্থাটা ওরাই পরিচালনা করেছে গায়ের জুড়িতেই। একটা কেউ কোনো কথা বলতে পারতো না, প্রতিবাদ করতে পারতো, মুসলমান সমাজের মধ্যে জানে একটা নিয়ম, সমাজ থেকে বের করে দেবো, একটা হুমকি ব্যাপারগুলো, এটা কোনটা হয়ে গেছিলো। এবার 1920 করোনার সময় এখন কি কোনো কমিটি ব্যবস্থাও ছিল না, সব হত্যাকথা একাই, উনি একাই ছিলেন সেক্রেটারি, একাই ছিলেন প্রেসিডেন্ট, একাই ছিলেন ট্রেজারার, সমস্ত কিন্তু পাওয়ারগুলো ইলিগালি কিন্তু হোল্ড করতেন তিনি। অনেক নয় ছাড়া অনেক কিছু ব্যাপারগুলো আছে, কিন্তু
এবং 2020 সালে আমি একটা উপদেষ্টা হয়ে এবং কমিটি এখানে একটা মানে লিগ্যাল ফরম্যাট অনুযায়ী আমি কিন্তু একটা টোটাল একটা স্ট্যাম্প পেপারের উপরে দীঘাটা কোর্টের মধ্যে একটা স্টার্ট করে দিয়ে নোটারি করাইজ করে বিভিন্ন পার্ট বা কমিটিশন সিস্টেম সেটা আমি প্রতিষ্ঠা করি আমি 14 আগস্ট 2020 সালে। এবং এরপরে দেখবেন তারপর কমিটি যে রুল করে যখন তারপরে বিভিন্ন হেনস্থা করা হয় কমিটির বিরুদ্ধে ব্যাপারগুলো, কমিটি 2টো রেজলিউশন 20-তে প্লাস তার পরবর্তী 5 বছর অন্তর অন্তর আমাদের কমিটি রেজলিউশনগুলো হয়। তারপরে লাস্ট আমাদের 18 আগস্ট 2025-এ সেখানে কিন্তু রেজলিউশন কবরস্থানটা নেওয়া হোক এবং সেই মুভমেন্টেই চলছে কিন্তু আমাদের এখানে। এবার ওদের একটা কথা যে আমরা জমিটা একবার বলছি কিনে নিয়েছি, আপনি বললেন না কবরস্থান, ঈদগাহ মাঠ, শ্মশান এগুলো কি কেনা বেচা করা যায়? 1 2 কবরস্থান, শ্মশান ঘাট, ঈদগাহ মাঠ, মন্দির, মসজিদ এগুলো কি শ্রেণী পরিবর্তন করা যায়? আমার 2টো ইস্যু। তাহলে ওরা যদি বলে কিনে নিয়েছি, যদি কেনা বেচা আদৌ কি করা যায়, এটা ইলিগাল কাজ। যদি বলে যে আমি শ্রেণী পরিবর্তন করে নিয়ে, কোন বেসিস শ্রেণী পরিবর্তন করা হয়? এই কবরস্থান এটা কি শ্রেণী পরিবর্তন আদৌ করা যায়? আইন সম্মত কি এটা? আমি আইনের সেকশনে যাচ্ছি না, আমি অ্যাক্টের রিকুইজিশন অ্যাক্টে 55, 53 যাচ্ছি না এটা কি করা যায়? এটা সাধারণ সবাই জানে এটার মধ্যে। তার কোনো দুটো বেসেই কিন্তু ভিত্তিহীন ওদের কিন্তু কেনা বেচা আমরা রশিদের কাছে কিনে নিয়েছি, ইলিগাল। কবরস্থান কখনো কেনা বেচা করা যায় না। যদি বলে যে না আমরা এটা শ্রেণী পরিবর্তন ছিল, এটা কবরস্থান রীতিমতো আমাদের স্পষ্ট উল্লেখ, তো সেখান থেকে আমরা বলি যে এটা কনভার্সন করি ইলিগালি, এটা প্রতিবাদ তো হবেই। এখানে কবরস্থান ছিলই, আপনি সাক্ষী নিন, কবরস্থান ছিলই। তাহলে একটা বিরুদ্ধভাবে সমাজের একটা 10 জন লোক একটা যে কোনোভাবে ম্যানেজ করে নিয়ে 90 ঘরের বিরুদ্ধে একটা অন্যভাবে একটা কথা বলবে, একটা বেসুরে কথা বলবে, সেটা সমাজ কী করে মেনে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আজকে সমাজ যদি লোকগুলো যদি এখানে দখলদারি এর ব্যাপারটা করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে না? তাই প্রশাসনকে আমি বারবার আর্জি জানিয়েছি, আমি এখান থেকে পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে আমি থেকে বিএলআরও থেকে আমাদের ডিএলআরও থেকে সেটা কলকাতা আমি ডিরেক্টর অফ ল্যান্ড সার্ভে অ্যান্ড ডিপার্টমেন্ট ওখানে করিয়েছি, ওয়ার্ডকে জানিয়েছি, আমি ম্যাজিস্ট্রেটকে বিষয়টা জানিয়েছি, আমি এসডিওকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, 2বার 3বার আমাদের বৈঠক হয়ে গেছে। এবার একতরফা যদি হয়, যদি সমাজে বিশৃঙ্খলার দায়িত্ব কিন্তু প্রশাসনকে নিতে হবে। আজকে কি বললেন প্রশাসনের যারা? আমি স্পষ্ট আমি কথা বলার সুযোগই পেলাম না আমি। এবং এক পক্ষে এখানে যা হলো সাক্ষী হিসেবে এক পক্ষ হলো, এটার বিরুদ্ধে আমি যতটা আইনসম্মত হয় আমি যেটা জানি, ওদের পক্ষে কয়েকগুলো সই নিয়ে নিল, কতগুলো হিয়ারিং ওদেরকেই ডাকবে, ওইগুলোকে হিয়ারিংয়ে তারা যথেষ্ট পরিমাণে এখানে কেন নিল না? এখানে আমার পক্ষে তো বয়োজ্যেষ্ঠ লোক তো প্রচুর ছিল, সে সুযোগই না হয়ে গেছে আমরা তার প্রমাণ না আদৌ তা নয়, কিন্তু এটা এই যে নিয়ে নিল এদেরকেই হিয়ারিংয়ে ডাকবে, এদেরকেই সাক্ষী এদেরকে নেবে। তাহলে আমাদের যারা ন্যায় পথে যেটা সত্যি কথা যারা বলবে যে বয়স আমরা হাজির করালাম, তারা বলার সুযোগই পেল না। তো তারা এটা এক পক্ষ আবার এক পক্ষ হতো, আমি তো আবার এটা অবজেকশন জানাবো, আবার তার সমাধান হবে কী করে? পরবর্তীতে কী স্টেপ নেবেন? পরবর্তী হিসাবে দেখি এটার কী হয়, এটার এই ব্যাপারটা কী দাঁড়ায় আমি দেখি। এটার মধ্যে পরবর্তীতে আসে সুইট কেস, সেটা তো আলাদা করে, সিভিল কেস সেটা আলাদা, সেটা শেষ পর্যন্ত দেখবো। কিন্তু স্যার এখানে লোকাল প্রশাসনের ক্ষেত্রে যেটা হওয়া উচিত সেটা তো হলো না স্যার। আপনার পরিচয়? আমার পরিচয় আমি উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল জলিল সরকার। আচ্ছা, বাড়ি কোথায়? আমার পাশেই বাড়ি। এই জায়গাটার নাম? এটা যে পার্থ সর্দার টারি।